আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫%। মূল্যস্ফীতি ধরা হয়েছে ৭.৫%। এনবিআরের মাধ্যমে এবার মূল্য সংযোজন কর থেকে ২,২৮,৯১৫ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় বৃহত্তম উৎস হিসাবে আয়কর, মুনাফা ও মূলধনী মুনাফার উপর কর থেকে ২,১৯,৮৩৫ কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। এবারের বাজেটে থাকছে প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির চ্যালেঞ্জ। তাই বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য সরকারের। দর্শক, এই মুহূর্তে সম্ভাব্য বাজেটের সার্বিক বিষয় নিয়ে জানাতে আরটিভি নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আজ পেশ হতে যাওয়া বাজেটের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেটের সংখ্যা আপনি বলেছিলেন, সেটি আসলে আমাদের যে তথ্য সেটিও যতটুকু সত্য সেটি আমরাও জেনেছি। ৯,৩৮,০০০ কোটি টাকা, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। আপনি জানেন, গত ৩-৪ বছর ধরে অর্থনীতির যে একটা কঠিন সময় যাচ্ছিল, সেটিকে ওভারকাম করতে এবং মানুষের যে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে অর্থমন্ত্রী সাম্প্রতিক সময়ে অনেকগুলো আশ্বাসের কথা শুনিয়েছিলেন। আমাদের জানা মতে যে সর্বশেষ বাজেট নিয়ে যে তথ্য জেনেছি, সেখানেও সেটির কিছুটা সত্যতা আমরা পেয়েছি। তিনি মূল্যস্ফীতির যে লাগাম টেনে ধরার জন্য নিত্য পণ্যের যে দাম সেটি নিয়ন্ত্রণ করতে চান। এই জন্য অন্তত ৬০টি নিত্য পণ্যের উপর উৎসে কর তিনি প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছেন বলে আমরা জেনেছি। আপনি জানেন, উৎসে কর বিষয়টা এমন একটা কঠিন বিষয়, যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবসায়ীদের থেকে যে এনবিআরের যে উৎসে করটা আছে, সেই কারণে প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। তো আমরা যতটুকু জেনেছি, নিত্য পণ্যের উৎসে করটা তিনি প্রত্যাহারের কথা ভাবছেন। আরেকটা বিষয়, গত কয়েক বছর ধরে যে ব্যবসার যে মন্দা অবস্থা, শিল্পের যে মন্দা অবস্থা, সেটি নিয়ন্ত্রণেও কিন্তু এবার বাজেটে অর্থমন্ত্রী সেখানে যে উৎসকর, এখানেও ব্যবসার ক্ষেত্রেও যে উৎসকর, সেটিও তিনি প্রত্যাহারের কথা আমরা জানতে পেরেছি। সেটি যদি প্রত্যাহার হয়, যে কোনো একজন ব্যবসায়ী, এফবিসিসিআই সহ সব ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে সরকারের কাছে একটা দাবি জানিয়ে আসছিলেন যে যে কোনো ব্যবসা শুরুর আগে যে উৎসকর যে কর্তন করা হতো, সেটি কিন্তু এবারের বাজেটে সেটি কিন্তু আর কর্তন করা হবে না বলে আমরা জানতে পেরেছি। এই কারণে কিন্তু প্রত্যেকটা পণ্যের উৎপাদন খরচও কমবে বলে আমরা আশা করছি, এটি যদি বাস্তবায়ন হয়। আরেকটি ক্ষেত্রে আপনি যে বাজেটের যে আকারের কথা জানতে চেয়েছিলেন, সেটি ৯,৩৮,০০০ কোটি টাকার মধ্যে কিন্তু পরিচালন ব্যয় ৬,৩৮,০০০ কোটি টাকা, অর্থাৎ বড় একটা অংশ সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অনুন্নয়ন ব্যয় যেটাকে বলছি আমরা, সেখানে চলে যাবে। যদিও এডিপির আকার রাখা হয়েছে ৩ লাখ কোটি টাকা। ৩ লাখ কোটি টাকা আপনি জানেন, সেটিও কিন্তু বাস্তবায়ন অনেকটা কঠিন হয়। এখানে আবার ঘাটতি বাজেট ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। যদিও গত অর্থ বছরেও ঘাটতি বাজেটটা সেটাও পুরোপুরি বাস্তবায়ন হয় না এবং সংশোধন করতে হয়। এবারে যে ঘাটতি বাজেটটি, সেটির বাস্তবায়ন সেটি কিভাবে পূরণ করা হবে? বাংলাদেশের অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা সহ সামগ্রিকভাবে ১,২৭,০০০ কোটি টাকা ধার নিবে সরকার, এবং বৈদেশিক উৎস থেকে কিন্তু ১,১৬,০০০ কোটি টাকা ধার নেবে। সব মিলিয়ে এবারের বাজেটটি বিএনপি সরকারের যে প্রথম বাজেট, অর্থাৎ গণতান্ত্রিক এই সরকারের প্রথম বাজেট, সেই হিসেবে যেমন একটা চ্যালেঞ্জ আছে, দারুণ একটা সম্ভাবনাও আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলে আমরা আশা করব এই বাজেটের মাধ্যমে অর্থনীতির যে মন্থর গতি, সেটি যেমন বিশেষ একটা স্পিড পাবে, এবং মূল্যস্ফীতির যে উচ্চ মূল্যস্ফীতির যে লাগাম, সেটি ধরে আমাদের সাধারণ মানুষরাও শান্তিতে বসবাস করতে পারবে বলে আমরা আশা করছি। তো সিনথিয়া, এই আমার কাছে যে তথ্য ছিল, আরও হয়তো তথ্য আছে, সময় হলে আরও হয়তো আমরা জানাতে পারবো আর টিভির দর্শক থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।
2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সভা চলছে। সকাল 10টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হয়। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রী পরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিশেষ এই সভা শেষে আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, বাজেট পেশ নিয়ে সংসদ ভবনের ব্যস্ততা সম্পর্কে জানাবেন। সিনথিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন মন্ত্রিপরিষদ সভা চলছে। এই সভায় কিন্তু এরই মধ্যে আগামী অর্থ বছরের অর্থাৎ 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত মিটিং চলছে। সংসদ সচিবালয়ের যে মন্ত্রী সভাকক্ষ আছে সেই কক্ষেই কিন্তু এখন পর্যন্ত সভা চলছে এবং এখানেই অনুমোদন দেয়া হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি এরই মধ্যে জানতে পেরেছেন যে এবারের বাজেটের আকার কিন্তু অনেক বড় ধরা হয়েছে, 9,38,000 কোটি টাকা। তো আমরা বুঝতেই পারছি যে ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ, এবং বিকেল 3টায় অর্থমন্ত্রী এই বাজেট উত্থাপন করবেন, এই বড় আকারের বাজেট। তো এই বাজেট নিয়ে মানুষের যেমন প্রত্যাশা রয়েছে, তেমন অর্থনীতিবিদদের প্রত্যাশা রয়েছে, ব্যবসায়ীদের প্রত্যাশা রয়েছে। তো বর্তমানের অর্থনীতির যে মন্থর অবস্থা, সেই অবস্থা থেকে অর্থনীতিকে সচল রাখা এবং যে বিষয়গুলো মূল্যস্ফীতি কমানো এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো বাজেটে যেমন স্থান পাবে এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষের প্রত্যাশার পারদ অনেক উপরে। যেহেতু নির্বাচিত প্রথম সরকার, বিএনপি সরকারের এটি প্রথম বাজেট, তো মানুষের প্রত্যাশার পারদ কিন্তু অনেক উঁচুতে। তো সেই প্রত্যাশা পূরণে বিএনপি সরকার কতটা সচেষ্ট হয় সেটি এখন দেখার বিষয়। এবং বিকেলে যে বাজেট উত্থাপন হবে সেই বাজেট কিন্তু 9,38,000 কোটি টাকা ধরা হয়েছে এবং ঘাটতি ধরা হয়েছে, এটি আসলে জানা যাচ্ছে। এবং এতে ঘাটতি ধরা হয়েছে 2,00,000 কোটি টাকারও বেশি। তো সেই ঘাটতি কিভাবে পূরণ করবে এই বর্তমান সরকার, এবং সেই জায়গা থেকে সেই জায়গাগুলোই কিন্তু মানুষের লক্ষ্যবস্তু। এবং জানা যাচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য খাতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সঙ্গে জ্বালানি খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের কিন্তু সবচেয়ে বড় যেই দিকটিতে লক্ষ্য থাকে সেটি হচ্ছে দ্রব্যমূল্যের কমানো। মানুষ কিন্তু চাই আসলে খেয়ে পরে স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচতে। তো সেই জায়গা থেকে দ্রব্যমূল্য নিয়ে কিন্তু সাধারণ মানুষের বেশি আগ্রহ থাকে। তো এবার বাজেটে আসলে সরকার কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং কোন বিষয়গুলো তে চ্যালেঞ্জ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। এবং এবার দেখার পালা আসলে বাজেট উত্থাপন হওয়ার পরে সরকার কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে। তো সিনথিয়া, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। বাজেটে অযৌক্তিক কর না বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মধ্যে বাজেট যত বড়ই হোক সবার ভাগ্যের পরিবর্তন হয় না। সত্যিকার অর্থে ট্যাক্স ফাঁকি, দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করা গেলে বাজেট বাস্তবায়ন সহ দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন সম্ভব বলেও মনে করেন তারা। বাজেট যে সরকার করছে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে যে এত বাজেট, এই টাকাটা কীভাবে তারা সরকার ম্যানেজ করবে। এখানে ট্যাক্স বাড়াবে, এখন ট্যাক্স তো আসে যে সাধারণ মানুষের কাছে ট্যাক্স নিচ্ছে না, যারা প্রপার ট্যাক্স দিচ্ছে। এখানে যারা আমরা দেখি যারা কোম্পানি বড় বড় অনেক টাকার মালিক, তারা দেখা যায় অনেক ট্যাক্স ফাঁকি দেয়। তো এই ক্ষেত্রে যদি তাদের এখান থেকে যদি প্রপার ট্যাক্স না নিয়ে আসতে পারে, তাহলে তো সাধারণ মানুষের উপর যাবে। এটা সাধারণ মানুষ হিসেবে আমার এটাই প্রত্যাশা থাকবে, সরকার যেন জীবন মান, যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো মানুষের জীবনযাত্রার সাথে প্রতিদিনের সাথে সংযুক্ত, সেগুলোর দিকে যেন বেশি দৃষ্টি আকর্ষণ করে। এবার অন্যান্য প্রসঙ্গ।
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ 12 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতির গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এই সাক্ষ্য গ্রহণ। এর আগে গতকাল প্রথম সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আবুল হাসান স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক। এছাড়াও একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জন হত্যা মামলায় আসামি পক্ষে একজনের সাক্ষ্য নেওয়া হবে আজ। এছাড়াও 2024 সালের জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থানে চলাকালীন রাজধানীর রামপুরায় 28 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সকালে এসব মামলার 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ভারতের রাজধানী দিল্লির মালবিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী নিহত ওই নারীর নাম রেহানা আক্তার। স্বামীর চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে তিনি দিল্লিতে গিয়েছিলেন। আগুন লাগার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। এর ফলে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এর আগে একই দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশের মৃত্যু হয়েছিল। ঘটনার পর আহতদের চিকিৎসা ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে মাছের অবাধ প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের দেয়া 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে মাছ ধরতে নামবেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উপকূলের লাখো জেলে। জাল মেরামত, ট্রলা সংস্কার আর রসদ মজুদে মুখর নোয়াখালীর হাতিয়া, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর রাঙ্গাবালির জেলেপল্লীগুলো। ইলিশসহ প্রায় 475 প্রজাতির সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে শুরু হয়েছিল সরকারি নিষেধাজ্ঞা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।